বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের অধ্যায় 4 আর্থিক বিশ্লেষণ আলোচনা করব। তা আমরা এর আগের ক্লাসে আর্থিক বিশ্লেষণে তোমাদেরকে যে থিওরিগুলো আছে ওগুলো তোমাদেরকে জানানো হয়েছে, সূত্রগুলোও তোমরা জানছো, সবাই প্র্যাকটিস করছো। তো আমরা আজকে একটা সৃজনশীল আলোচনা করব। তো সৃজনশীল আমার হাতে যে শীটটা আছে বা আমার কাছে যে শীটটা আছে শীটের আমরা 5 নং সৃজনশীল আলোচনা করব। সবাই খাতায় লেখো শীটের 5 নং সৃজনশীল। এবার আসো, 5 নং সৃজনশীলে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে যে প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য 10 টাকা, প্রতিটি পণ্যের পরিবর্তনশীল ব্যয় 6 টাকা, মোট স্থির ব্যয় 20,000 টাকা, মোট বার্ষিক বিক্রয় 6,000 টাকা। তো এর আলোকে আমাদের সৃজনশীল প্রশ্নগুলো সাজানো হয়েছে। তা আমরা দেখলাম যে প্রথম প্রশ্ন হচ্ছে আর্থিক বিশ্লেষণ কি। ক নং প্রশ্ন, আর্থিক বিশ্লেষণ কি। তো এর আগে আমরা আর্থিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করছি। তো যদি কেউ বলতে পারো যে স্যার আর্থিক বিশ্লেষণ বলতে আমরা এটা বুঝি, তো আমি আমার দৃষ্টিকোণ থেকে আর্থিক বিশ্লেষণের যে সংজ্ঞাটা এখন লিখবো সেটা তোমরা সবাই খাতায় লিখবে। সবাই লেখো আর্থিক বিশ্লেষণ। আর্থিক বিশ্লেষণ বলতে আর্থিক বিবরণীর বিভিন্ন খাতের মধ্যে সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে কোনো কোম্পানির সফলতা ও দুর্বলতা চিহ্নিত করাকে বোঝায়। তাহলে আমরা কি লিখলাম, আমরা আরেকবার পড়ি। আর্থিক বিশ্লেষণ বলতে আর্থিক বিবরণের বিভিন্ন খাতের মধ্যে সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে কোনো কোম্পানির সফলতা ও দুর্বলতা চিহ্নিত করাকে বোঝায়। সবাই মুখস্থ করবে। এবার আসো খ নং প্রশ্ন। খ নং প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে অবচয়কে কোন ধরনের খরচ বলা হয়, ব্যাখ্যা করো। তাহলে আমরা প্রথমে আগে জ্ঞানমূলক উত্তর লিখবো যে অবচয়কে কোন ধরনের খরচ বলা হয়। তা আমরা বলবো অবচয়কে অনগদ খরচ বলা হয়। অবচয়কে অনগদ খরচ বলা হয়। এবার আমরা এই পারপাসে ব্যাখ্যা করব যে কেন অবচয়কে অনগদ খরচ বলা হয়। আসো, প্রথমে আমরা জানবো অবচয় কি। স্থায়ী সম্পত্তি দীর্ঘদিন ব্যবহারের ফলে যে ক্ষয় হয় তাকে অনগদ খরচ বলে। স্থায়ী সম্পত্তি বলতে আমরা কি বুঝি, তোমরা অ্যাকাউন্টিংয়েও পড়ছো বা আমরা স্থায়ী সম্পত্তি বুঝি দালান কোঠা স্থায়ী সম্পত্তি, আসবাবপত্র স্থায়ী সম্পত্তি। তো আমরা আসো আসবাবপত্র যদি এখন কোনো আসবাবপত্র 10,000 টাকা দেবে কেনা হলো, তো এই আসবাবপত্র যদি আমরা 10 বছর পরে বিক্রি করতে যাই তাহলে আমাদের কত টাকা আসবে, মনে করো 2,000 টাকা আসবে। তো 2,000 টাকা আসবে, বাকি 8,000 টাকা আমাদের কি হইলো, ক্ষতি হইলো। তাহলে আমরা এখানে এই কথাটাই বলছি, স্থায়ী সম্পত্তি দীর্ঘদিন ব্যবহার হলে যে ক্ষয়, ওই যে 8,000 টাকা ক্ষয় হলো ওটাই হচ্ছে কি আমাদের অবচয়, তাকে অবচয় বলা হবে। এখন আসো অবচয় কেন অনগদ খরচ। কারণ এই যে অবচয়ের ফলে নগদ টাকা প্রতিষ্ঠানের বাইরে চলে যায় না, এটা অদৃশ্যমান। অবচয়ের ফলে নগদ টাকা
প্রতিষ্ঠানের বাইরে চলে যায় না বিধায় অবচয়কে অনগদ খরচ বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম যে অবচয়ের ফলে নগদ টাকা বা নগদ অর্থের পরিমাণ আমরা যেটাই বলি প্রতিষ্ঠানের বাইরে চলে যায় না, আমাদের হাত থেকে কি হয় না, নগদ টাকা খরচ হয় না বিধায় আমরা অবচয়কে কি বলতে পারি, অবচয়কে অনগদ খরচ বলতে পারি। এবার আসো আমরা গণং আলোচনা করব। গণঙ্গে বলা হয়েছে প্রতিষ্ঠানটির সমচ্ছেদ বিন্দুর টাকায় নির্ণয় করো। স্পষ্টভাবে তোমাকে বলে দিছে প্রতিষ্ঠানের সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করো। তা আমরা জানি যে সমচ্ছেদ বিন্দু যদি আমরা টাকায় নির্ণয় করতে হয় তাহলে কি করতে হবে, প্রথমে এককে নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব সমচ্ছেদ বিন্দু এককে নির্ণয়। গণং সমচ্ছেদ বিন্দু এককে নির্ণয়। তো সমচ্ছেদ বিন্দু এককে নির্ণয় করতে হলে আমাদেরকে আগে সূত্রটা জানতে হবে। সমচ্ছেদ বিন্দু এককে সমান সমচ্ছেদ বিন্দু একক সমান, আমরা আগে সূত্রটা লিখব। উপরে হবে স্থির ব্যয় আর নিচে হবে একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় আমরা এখানে কন্ট্রিবিউশন মার্জিনও লিখতে পারি, কিন্তু আমরা তোমাদের সহজে বোঝার জন্য এক্সপ্লেন করে লিখলাম। তো এখানে আসে স্থির ব্যয়ের ক্ষেত্রে আমাদের প্রশ্নে স্থির ব্যয় দেওয়া আছে 20,000 টাকা, আমরা উপরে 20,000 টাকা লিখব। আমাদের একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে তোমার 10 টাকা, আমরা 10 টাকা লিখব। আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় লেখা আছে 6 টাকা, আমরা 6 টাকা লিখব। তো এবার আসে আমরা যদি ক্যালকুলেশন করি উপরে 20,000 নিচে 10 থেকে 6 গেলে 4, তাহলে আমাদের ভাগ করলে থাকে 5,000 একক। এটা হচ্ছে আমাদের সমচ্ছেদ বিন্দু একক, কিন্তু আমাদেরকে কি বের করতে বলছে, সমচ্ছেদ বিন্দু টাকায়। এই কারণে আমরা এখন সমচ্ছেদ বিন্দু টাকায় সূত্র প্রয়োগ করব। তো লেখো সমচ্ছেদ বিন্দু টাকায়, সমচ্ছেদ বিন্দু টাকায় আমরা আগে সূত্রটা লিখব। আশা করি যে তোমাদের সূত্রটা জানা আছে। সমচ্ছেদ বিন্দু টাকায় সমান সমচ্ছেদ বিন্দু একক, সমচ্ছেদ বিন্দু একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে এক্ষেত্রে আসো সমচ্ছেদ বিন্দু একক আর একক প্রতি বিক্রয় মূল্য আমরা এখন তথ্য বসাবো। এক্ষেত্রে আমরা সমচ্ছেদ বিন্দু পেলাম কত, 5,000। তাহলে আমরা দিব 5,000 গুণ একক প্রতি বিক্রয় মূল্য কত দেওয়া আছে আমাদের 10 টাকা, 10, তাহলে সমান কত হলো 50,000 টাকা। ওকে, তাহলে আমরা আমাদের গণকের অ্যান্সার পেয়ে গেলাম 50,000 টাকা। এবার আসো আমরা আমাদের শেষ প্রশ্নের উত্তর লিখব। তো সেক্ষেত্রে বলা হয়েছে প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রান্ত চিত্রে প্রদর্শনপূর্বক বিশ্লেষণ করো। তা আমরা এখন নিরাপত্তা প্রান্ত চিত্রে প্রদর্শন করব। তো চিত্রে প্রদর্শন করার আগে আমাদেরকে নিরাপত্তা প্রান্ত বের করে নিতে হবে। এই কারণে আমরা প্রথমে লিখব নিরাপত্তা প্রান্ত নির্ণয়। নিরাপত্তা প্রান্ত এককেও নির্ণয় করা যায়, টাকায়ও নির্ণয় করা যায়। তা আমরা দুইটাতেই নির্ণয় করব নিরাপত্তা প্রান্ত নির্ণয়। সবাই তাই লেখো নিরাপত্তা প্রান্ত একক সমান, তা আমরা যদি লিখি প্রকৃত বিক্রয় একক বিয়োগ সমচ্ছেদ বিক্রয় একক। তো এই ক্ষেত্রে আমাদের প্রকৃত বিক্রয় দেওয়া আছে আমাদের এখানে, যেটা দেওয়া আছে 6,000 একক। প্রকৃত বিক্রয় হচ্ছে 6,000 একক, 6,000 একক, আর সমচ্ছেদ বিক্রয় আমরা বের করছি 5,000 একক। তাহলে আমাদের নিরাপত্তা প্রান্ত কত হলো 1,000 একক।
এবার আমরা যেটা বের করব নিরাপত্তা প্রান্ত টাকায়, নিরাপত্তা প্রান্ত টাকায়। তো এক্ষেত্রে সেম প্রকৃত বিক্রয়, আমরা টাকায় লিখতেও পারে, না লিখলেও সমস্যা নাই, বিয়োগ সমচ্ছেদ বিক্রয়। এক্ষেত্রে আমাদের প্রকৃত বিক্রয় হলো, যেহেতু 6000 একক 10 টাকা করে 60,000 টাকা, বিয়োগ সমচ্ছেদ বিক্রয় আমরা বের করছি 50,000 টাকা, তাহলে আমাদের থাকলো কত? 10,000 টাকা। এই যে আমরা বের করলাম সমচ্ছেদ নিরাপত্তা প্রান্ত আমাদের একক হচ্ছে 1000 একক আর টাকায় হচ্ছে 10,000 টাকা। এখন এটাকে আমরা চিত্রে প্রদর্শন করব। তো আসো আমরা চিত্রে প্রদর্শন করি। প্রথমে আমরা দিব বিক্রয় একক, আর এদিকে হলো মোট আয় অথবা ব্যয়, মোট আয় অথবা ব্যয়। তো এখানে আসো, আমরা দেখলাম বিক্রয় একক 6000 একক, তাহলে যেহেতু 6000 একক, তো আমরা 1000 নিয়ে ভাগ করব, 1000 করে 1000 করে আমরা ভাগ করব। তো 1000 করে ভাগ করলে সমানভাবে ভাগ হতে হবে। 1000, তারপরে 2000, 3000, 4000, 5000, 6000। কেউ যদি বাড়তি রাখতে চায় 7000, 8000 রাখতে পারবে, সমস্যা নাই। তবে আমাদের যেহেতু 6000 একক বিক্রয়, আমরা 6000ই রাখবো। তো এক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখছি, 6000 একক বিক্রয় 60,000 টাকা, তাহলে আমরা টাকা 10,000 থেকে শুরু করব। 10,000, 20,000, 30,000, 40, 50, 60। এবার আসো, আমরা প্রথমে যে রেখাটা দিব সেটা হচ্ছে স্থির ব্যয় রেখা, কারণ আমাদের প্রথমে স্থির ব্যয় লাগবে। তা আমরা দেখলাম আমাদের অঙ্কে স্থির ব্যয় হচ্ছে 20,000 টাকা। তো স্থির ব্যয় সবসময় কী হবে, প্রতিষ্ঠান উৎপাদন বাড়ুক বা কমুক, স্থির ব্যয় সবসময় একই থাকবে। এই কারণে স্থির ব্যয় রেখাটা সোজা চলে যাবে, সোজা চলে যাবে। এটা হচ্ছে কি, এখানে লিখে নিবা যে মোট স্থির ব্যয় রেখা, মোট স্থির ব্যয় রেখা। ওকে, এবার আমরা দুইটা রেখা উঠাবো, একটা হচ্ছে মোট আয় রেখা আর একটা মোট ব্যয় রেখা। তো আমরা জানি আমাদের এখানে মোট আয় হচ্ছে কত, যে আমরা বিক্রয় করছি 6000 একক 10 টাকা করে 60,000 টাকা, আর আমাদের ব্যয় কত সেটাও আমরা এখন বের করব সমচ্ছেদ বিন্দুর মাধ্যমে। তো এক্ষেত্রে আসো, সবসময় মনে রাখবা আয় রেখাটা উঠবে এই 0 থেকে, আর ব্যয় রেখাটা উঠবে স্থির ব্যয় রেখার উপর থেকে। কারণ কি, কারণ এর নিচে ব্যয় নামার কোনো সুযোগ নেই। 20,000 টাকা ফিক্সড, তোমার বিক্রি হোক বা না হোক, উৎপাদন হোক বা না হোক, তোমার 20,000 টাকা তোমাকে ব্যয় করতে হবে। সো এর নিচে ব্যয় নামার কোনো সুযোগ নেই, এই কারণে ব্যয় রেখাটা এখান থেকে যাবে, আর আয় রেখাটা আমাদের এখান থেকে যাবে, কারণ শুরু থেকে আমাদের আয়টা উঠবে। তো আমরা দেখলাম যে আমাদের আয় হচ্ছে, আমরা 6000 একক বিক্রি করে 60,000 টাকা আমরা আয় করতেছি। তাহলে এদিকে আসো, এদিকে 60,000 আর এদিকে যদি আমরা 6000 একক আমরা করি, তাহলে এখানে আমাদের একটা বিন্দু উৎপন্ন হয়। তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে রেখাটা ওই বিন্দুকে অতিক্রম করবে, তাহলে আমাদের এই বিন্দু অতিক্রম করে চলে গেল। তাহলে আমরা এটার নাম দিতে পারি মোট আয় রেখা, মোট আয় রেখা। এবার আসো আমরা কি দিব, মোট ব্যয় রেখা। এখন আমরা জানি মোট ব্যয় রেখা, মোট ব্যয় রেখা মোট আয় রেখাকে সমচ্ছেদ বিন্দুতে কি করবে, সমচ্ছেদ বিন্দুতে মিলিত হবে। তাহলে সমচ্ছেদ বিন্দু আমাদের কত, সমচ্ছেদ বিন্দু আমাদের 50,000 টাকা, 50,000 টাকা আর কত একক, 5,000 একক। তাহলে এই জায়গা দিয়ে আমাদের মোট ব্যয় রেখাটা চলে যাব। তাহলে দেখো যে 20,000 থেকে আমাদের মোট ব্যয় রেখাটা এই বিন্দুটাকে অতিক্রম করবে। তো দেখো অতিক্রম করতেছে, অতিক্রম করে চলে গেল। তাহলে এটা হলো আমাদের মোট ব্যয় রেখা, এটাকে আমরা বলবো কি, মোট ব্যয় রেখা। তো এক্ষেত্রে দেখো আমাদের মোট আয় রেখা এবং সমচ্ছেদ বিন্দুর মধ্যে যে
ব্যবধান, এটাই হচ্ছে আমাদের নিরাপত্তা প্রান্ত। এটাই হচ্ছে আমাদের নিরাপত্তা প্রান্ত। আমরা সংজ্ঞায় অবশ্যই পড়ছি নিরাপত্তা প্রান্ত সংজ্ঞায়, যে মোট বিক্রয় থেকে মোট আয় যে পরিমাণ কম সেটা হচ্ছে আমাদের নিরাপত্তা প্রান্ত। তো আমাদের এখানে নিরাপত্তা প্রান্ত কত? 6000 থেকে 5000 গেলে কত? 1000 একক। আর এদিকে আমরা যদি দেখি তাহলে 60,000 থেকে 50,000 গেলে 10,000 টাকায়। তো আমরা নিরাপত্তা প্রান্ত যদি বিশ্লেষণ করি, আমি এক লাইনে শেষ করতেছি। নিরাপত্তা প্রান্ত বিশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখব যে নিরাপত্তা প্রান্ত যত বড় হবে, আমার এই জিনিসটা যত বড় হবে তত আমার বিক্রয় হ্রাসের ফলে ক্ষতির সম্ভাবনা কম থাকবে। আর এই জায়গাটা আমার যত ছোট হবে তত যদি আমার বিক্রয় কমে যায়, আমার ক্ষতির সম্ভাবনাটাও বেশি থাকবে। ঠিক আছে? তো এর আলোকে আমি তোমাদেরকে আরও একটা সৃজনশীল আগামী ক্লাসে করতে দিব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।